ভেঙে এটা দিয়ে খোয়া তৈরি করে তারপরে সেটা দিয়ে কংক্রিট বানানো। তো এটা আমাদের দেশে প্র্যাকটিস আছে এবং আমাদের দেশে অনেক নাম করা বিল্ডিং ও ব্রিক অ্যাগ্রিগেট দিয়ে তৈরি করা আছে। বাট ব্রিক অ্যাগ্রিগেটের মেইন প্রবলেম হচ্ছে এটা খুব সহজেই এটা ডেটোরিয়েট করে, খুব সহজেই এটা ডেটোরিয়েট করে। দেখা যায় যে কংক্রিটটা স্পলিং হয়ে যাচ্ছে, ভিতরে রডগুলো মরিচা পড়ে যাচ্ছে। এটা এই সিনারিওটা ভেরি কমন। আপনাদের আমরা সবাই কম বেশি এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন বা উইটনেস করেছেন। এটার কারণ হচ্ছে এই ব্রিক চিপ। এটা আসলে অ্যাগ্রিগেট হিসেবে খুব একটা ভালো জিনিস না। ভালো জিনিস না বললে আসলে এটা খুব খারাপ। আমি যদি এটা বিভিন্ন কোয়ালিটি ন্যাচারাল স্টোনের সাথে কম্পেয়ার করি, প্রথমেই দেখেন অ্যাবজর্পশন অর্থাৎ পানি শোষণ করার ক্ষমতা প্রায় 12 থেকে 20%, অর্থাৎ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবজর্ব করে। এটা ন্যাচারালি পোরাস এবং সেজন্য সে খুব সহজেই পানি শোষণ করতে পারে। যেখানে ন্যাচারাল অ্যাগ্রিগেট, ন্যাচারাল স্টোন যে অনলি 0.3 মানে অলমোস্ট নাই বললেই চলে, এই জায়গায় এটা 20%। স্ট্রেংথটা অনেক কম, 15 থেকে 20 MPa, যে জায়গায় ন্যাচারাল স্টোনের যে কোর স্ট্রেংথ এটা দিয়ে 47 MPa কমপ্লিট তৈরি করা যায়। মার্ক ডেন্সিটিও কম ন্যাচারাল থেকে। কার্বন এমিশন হয়, একটা ইট তৈরি করতে গেলে ইট পোড়াইতে হয়, ইট পোড়ায়, মাটি পোড়ায়, শক্ত ইট তৈরি করতে হয়। যদি পোড়ানোর ব্যাপারটা, পোড়াতে গেলেই তো আগুন জ্বালাতে হবে, ফুয়েল বার্ন করতে হবে, কার্বন এমিশন হবে। 0.9 কেজি, মানে অলমোস্ট 1 কেজির কাছাকাছি। একটা ইট তৈরি করতে 1 কেজি কার্বন ছাড়তে হয়। 1 কেজি সিমেন্ট তৈরি করতে অলমোস্ট 1 কেজি কার্বন ছাড়তে হয়। সো এগুলা দিজ আর অল হাইলি পলিউটিং ম্যাটেরিয়াল। ন্যাচারাল স্টোনের কোনো কার্বন এমিশন নাই। অ্যাব্রেশন ভ্যালু এটার অনেক বেশি, 30-এর বেশি থাকে সাধারণত। সেটা খুব একটা ভালো জিনিস না। আর ক্রিপ বিহেভিয়ার মানে হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন, মানে লোড না বাড়ালেও আস্তে আস্তে এটা খাটো হতে থাকে। এটা স্টোনের তুলনায় 30% বেশি। সো ইন অল রেসপেক্ট এটা একটা লো কোয়ালিটি ম্যাটেরিয়াল। এটা কার্বন ইমিট করে, এটা ওয়াটার অ্যাবজর্ব করে। এই ওয়াটার অ্যাবজর্পশনের কারণে যেটা হয় যে আমরা যখন কংক্রিট তৈরি করবো ব্রিক দিয়ে, এটা বাতাস থেকে অটোমেটিক্যালি ময়েশ্চার অ্যাবজর্ব করে। ওই ময়েশ্চারটা তখন রডের গায়ে পৌঁছায়, মরিচা পড়া শুরু হয়। মরিচা পড়ার জন্য আমার পানি লাগবে এবং বাতাস লাগবে। তো বাতাস তো আছেই, এখন তার সাথে সে যদি খুব সহজেই জলীয় বাষ্প শোষণ করতে পারে, তখন খুব সহজেই রডের গায়ে মরিচা পড়বে এবং কংক্রিটের ক্ষতি হবে, স্থাপনার ক্ষতি হবে। মোট কথা হচ্ছে যে এই ব্রিক চিপ দিয়ে সাস্টেনেবিলিটির কথা চিন্তা করাটা মানে এটা কোনো পসিবল না। তো সেই জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে অ্যাভয়েড ব্রিক চিপস। ইফ ইউ থিঙ্ক অফ সাস্টেনেবল কনস্ট্রাকশন, অ্যাভয়েড ব্রিক চিপস। এটা অ্যাভয়েড করতেই হবে। এটা অ্যাভয়েড না করলে এটা মানে সাস্টেনেবল কনস্ট্রাকশন হবে না। নেক্সট আসতেছে, তার মানে আমাদেরকে এখন কোর্স সেগ্রিগেট স্টোন চিপস ইউজ করব অবভিয়াসলি ফর গুড কনস্ট্রাকশন। স্টোন চিপসের গ্রেডিংটা একটা ম্যাটার, গ্রেডেশন যেটাকে আমরা বলি। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যারা কনস্ট্রাকশন সাথে রিলেটেড, উই মাস্ট ফোকাস অন গ্রেডেশন। গ্রেডেশন মানে হচ্ছে বিভিন্ন সাইজের দানা, ওটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে আছে কিনা। যেমন উপরের যে ছবিটা দেখতে পাচ্ছেন, সবগুলো দানা মোটামুটি একই সাইজের। হ্যাঁ, এটা ভালো না। ভালো হচ্ছে বিভিন্ন সাইজের দানা নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে, তাহলে কংক্রিটের কোয়ালিটি ফার বেটার হবে। এখন এই গ্রেডেশনটা বের করার জন্য আমরা যে সিভ আছে, চালনি আছে, চালনি দিয়ে ছেলে তাতে আমরা একটা গ্রেডেশন কাপ তৈরি করি। এটা আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা হয়তো ইজিলি বুঝবেন। সবাই দুঃখিত, সবাই এটা নাও বুঝতে পারে। গ্রেডেশন চার্ট এরকম আমরা একটা তৈরি করতে পারি এবং এখানে গ্রেডেশন চার্টটা এরকম স্মুথ এস কার্ভের মতন হবে, ওয়েল গ্রেডেড মানে হচ্ছে সব ধরনের পার্টিকেল একটা নির্দিষ্ট পরিমাণে আছে, দ্যাট ইজ কল্ড ওয়েল গ্রেডেড। আর ইউনিফর্ম গ্রেডেড মানে হচ্ছে একটাই সাইজ। ইউনিফর্ম গ্রেডেড মানে হচ্ছে একটাই সাইজ আছে। সে 3/4 মানে সব পার্টিকেলের সাইজ 3/4 এর কাছাকাছি, অন্য কোনো সাইজের পার্টিকেল আর নাই।
আর সব ধরনের সাইজ থাকার পরে একটা সাইজ যদি কোনো কারণে অমিট হয়ে যায়, অনেকগুলো সাইজ আছে এখানে, হঠাৎ করে একটা সাইজ যদি অমিট হয়ে যায় তখন এরকম গ্যাপ গ্রেডিং এর কার্ভটা আসে। সো এই গ্রেডেশন কার্ভটা ল্যাবরেটরিতে টেস্ট করে আমাদেরকে ঠিক রাখতে হবে, এবং নিয়ম হচ্ছে আমাদের যে এসটিএম এর নিয়ম কানুন বলে দিচ্ছে যে ওরা একটা রেঞ্জ দিয়েছে, এই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আপার রেঞ্জ আর এটা হচ্ছে লোয়ার রেঞ্জ। আমি যে স্টোন চিপসটা আমার স্থাপনায় ব্যবহার করবো ওইটার গ্রেডেশন কার্ভটা এর ভিতরে থাকতে হবে। এটাই হচ্ছে মোস্ট আমরা if we think of the most sustainable concrete বা dense concrete বা durable concrete, তাহলে আমাদের গ্রেডেশন কার্ভটা এর মধ্যে রাখতে হবে। তো এটার জন্য আমরা যেহেতু বেশিরভাগ সময় আমরা এখন বড় বড় কনস্ট্রাকশন হলে আরএমসির সাহায্য নেই, ওদেরকে বলতে হবে যে ভাই তোমার গ্রেডেশন কার্ভটা এর মধ্যে রাখবা, আর পরীক্ষা করার জন্য সাইডে যখন কংক্রিট নিয়ে আসবে ওইটাকে ধুয়ে এগ্রিগেটকে আলাদা করে টেস্ট করলেই এটা দেখা যাবে। স্যান্ডের ক্ষেত্রে আমাদের অবস্থা কম্পারেটিভলি ভালো, আমাদের দেশে যে ন্যাচারাল স্যান্ড পাওয়া যায়, ন্যাচারাল স্যান্ডের কোয়ালিটি মোটামুটি অ্যাকসেপ্টেবল, যদি অনেক সময় স্যান্ডের মধ্যে অনেক ডাস্ট থাকে, আমাদের ডাস্টটা আসলে ক্ষতিকর, ওটা নিয়ে আমি বলবো যে কেন এটা দরকার। তো স্যান্ডেরও একটা গ্রেডেশন দেওয়া আছে আমাদের এসটিএম এ, যে কোন লিমিটের মধ্যে থাকবে, এই লিমিটের মধ্যে যদি গ্রেডেশন কার্ভটা আমরা পাই ল্যাবরেটরিতে পরীক্ষা করে, তাহলে the sand can also be said to be accepted. এখন কথা হচ্ছে যে এই গ্রেডেশন নিয়ে আমি এত কথা বলছি কেন, সেটা এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে ওই যে ইউনিফর্ম গ্রেড মানে একটাই সাইজ, যদি আমি একটাই সাইজ থাকে আমার অ্যাগ্রিগেটের, তাহলে আমার কংক্রিটটা কনসেপচুয়ালি এরকম হবে, মানে একটাই সাইজ, আর ফাঁকাগুলো হচ্ছে সিমেন্ট পেস্ট দিয়ে আমি বলছি, তার মানে সিমেন্ট তখন অনেক বেশি লাগবে, এবং সিমেন্ট যত বেশি লাগবে সিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো তত বেশি হবে। সিমেন্ট যত বেশি হবে তত শ্রিঙ্কেজ বেশি হবে, তত বেশি ক্র্যাক আসবে, আর্লি ক্র্যাক আসবে, প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক আসবে, দেখবে যে ঢালাই দেওয়ার 2 ঘন্টার মধ্যে ফাটল শুরু হয়ে গেছে, ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে। আবার হার্ডেন হওয়ার পরে 2-1 মাস পরে দেখা যাবে যে আবার ফাইন ক্র্যাক দেখা দিচ্ছে। মানে সিমেন্ট বেশি থাকলেই, কারণ কংক্রিটের মধ্যে তো সবই ন্যাচারাল ম্যাটেরিয়াল এক্সেপ্ট সিমেন্ট, স্টোন বা বালি, এই দুটো ন্যাচারাল ম্যাটেরিয়াল, কাজে এরা বাড়বেও না কমবেও না। সিমেন্ট যত বেশি হবে তত কংক্রিটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তো যখন ওয়েল গ্রেডেড হবে অর্থাৎ বিভিন্ন রকম পার্টিকেল থাকবে, তখন আমার এই সিমেন্ট পেস্ট সবচেয়ে কম, সিমেন্ট পেস্ট দিয়ে আমি সবচেয়ে ডেন্স অ্যান্ড কম্প্যাক্ট মিক্স পাবো, এবং তখন আমার পেস্ট সবচেয়ে কম লাগবে, এবং পেস্ট কম লাগা মানে হচ্ছে আমি সব দিক থেকেই অপটিমাইজ করতে পারলাম। পেস্ট কম লাগা মানে সিমেন্ট কম লাগা, সিমেন্ট কম লাগলে আমার কার্বন ফুটপ্রিন্টটা অটোমেটিক্যালি কমে গেল, সাস্টেনেবিলিটির দিকে গেল। তো সেই জন্য গ্রেডিংটা ইম্পর্টেন্ট। আপনারা যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত আছেন তাদেরকে আমি তাদের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ এনশিওর এই কথাগুলোই এতক্ষণ আমরা আলাপ করলাম। এরপরে আচ্ছা, যেটা হচ্ছে যে ওই ইউনিফর্ম গ্রেডের মানে একটা সিঙ্গেল সাইজ এর কি প্রবলেম, এটা আসলে যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি, ইউনিফর্ম গ্রেডিং এর ব্যাপারটা গত 10-12 বছর ধরে, ম্যাক্সিমাম 15 বছর ধরে শুরু হয়েছে। তার আগে কিন্তু ওই সবসময় ওয়েল গ্রেডের অ্যাগ্রিগেটিভ মার্কেটে বা ওই যে আমাদের কোথায় বিক্রি হয় গাবতলীর ওইখানে পাওয়া যেত। এখন এরা এই বেশি লাভ করার জন্য ওই সবগুলো পার্টিকেল আলাদা করে দিচ্ছে, সবগুলো পার্টিকেল আলাদা আলাদা করে বিক্রি করে, যে এটা 3/4 সাইজ, এটা হাফ ইঞ্চি সাইজ, এটা আর একটু কম। তো এখন আমাদের যেটা করণীয় হচ্ছে বিভিন্ন সাইজগুলোই কিনতে হবে, কিনে ওগুলোকে ব্লেন্ড করতে হবে, মিশাতে হবে, মিশায় আমাদেরকে ওয়েল গ্রেডেড কার্ভটা অ্যাচিভ করতে হবে। এটা আগে দরকার হতো না, এখন এই মানে তথাকথিত বিজনেসম্যানদের পাল্লায় করে আমাদেরকে এখন এই যন্ত্রণাটা সহ্য করতে হবে। নেক্সট যেটা হচ্ছে, এটা নিয়ে আমার ধারণা আমাদের দেশে কেউ খুব একটা চিন্তিত না, সেটা হচ্ছে যে অ্যাগ্রিগেটটা পরিষ্কার কিনা। মানে অ্যাগ্রিগেটটা যখন ক্রাশিং হয় ওটাতে অটোমেটিক ধুলা জমে, স্যান্ড যখন নদীর তলা থেকে আনা হয়
সেখানে নদীর স্যান্ডের সাথে নদীর ওই পলি মাটি আরো অনেক ময়লা থাকে। তো এই জিনিসগুলো, এটাকে টেকনিক্যাল ভাষায় আমরা বলি adherence fines, মানে ভেরি ফাইন সয়েল পার্টিকেল অ্যাগ্রিগেটেড সারফেসে লেগে আছে, যেটা সহজে মানে ছুটানো মুশকিল। তো এই ফাইন পার্টিকেল গুলো থাকলে কি হয়, ফাইন পার্টিকেল গুলো থাকলে সিমেন্টের সাথে বন্ডিংটা সে তখন মানে সমস্যা করে। কারণ আপনারা জানেন, আমরা যখন একটা আমরা তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজে আঠা দিয়ে বিভিন্ন জিনিস জোড়া লাগাতে হয়, তখন আমরা কি করি, যে সারফেসে যেটা আঠা লাগাবো সেই সারফেসটাকে পরিষ্কার করি, তারপরে আঠা দিয়ে জোড়া দেয় যে কোনো কিছু। তো এখানে ব্যাপারটা সেরকম, সিমেন্ট তো আসলে একটা বাইন্ডার, আঠা, সে অ্যাগ্রিগেট পার্টিকেল গুলোকে জোড়া দিচ্ছে। কাজে সে যদি পরিষ্কার না হয় ইন্টারফেসটা, তখন অটোমেটিক্যালি বন্ডিংটা ভালো হবে না, এবং বন্ডিং ভালো না হলে স্ট্রেন্থ পাবো না, বা স্ট্রেন্থ বাড়ানোর জন্য তখন আমাদের সিমেন্ট বেশি ইউজ করতে হবে, বিভিন্ন রকম প্রবলেম। তো এই জন্য এই অ্যাগ্রিগেট ক্লিনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের দেশে প্র্যাকটিসটা নাই, বাট আমি দেখেছি বিভিন্ন ইউরোপে, চায়নাতে বা আমেরিকাতে, সব জায়গাতেই যেখানেই অ্যাগ্রিগেট প্ল্যান্ট আছে বা যেখানে অ্যাগ্রিগেট তৈরি করছে, সেখানে কিন্তু ওয়াশিং প্ল্যান্ট আছে। আমরা একটা ভিডিও দেখি, একটা ওয়াশিং প্ল্যান্ট কেমন হতে পারে। খুব সিম্পল, কনভেয়ারের উপরে জালি থাকবে, জালির উপরে অ্যাগ্রিগেট গুলো পাস করবে, আর পানি স্প্রে করে ধোয়া হচ্ছে, সোজা কথা অ্যাগ্রিগেট ধুতে হবে। তো এই ধোয়ার ব্যাপারটা, এই ব্যাপারে আমাদের মনে হয় একটু নজর দেওয়া উচিত। এর উপকারিতাটা কি? উপকারিতা হচ্ছে স্ট্রেংথ, কংক্রিটের স্ট্রেংথ 25% পর্যন্ত বাড়ানো যায়। তো এখানে এই জন্য অনেকে এটা তো মেইনলি এই ব্যাপারে আমরা কারো নজর দিতে পারেন, আরএমসি যারা করেন, আরএমসি ব্যাংক যারা পরিচালনা করেন বা যারা আরএমসি নিয়ে আছেন, তাদের এই ব্যাপারটাতে নজর দেওয়া উচিত। বলতে পারেন যে এই ওয়াশিং প্ল্যান্ট করতে তো খরচ আছে, হ্যাঁ খরচ তো হবেই, কিন্তু আপনার লাভটা হবে আপনি সেম স্ট্রেংথের কংক্রিট আরো কম সিমেন্ট দিয়ে তৈরি করতে পারবেন। কারণ আরএমসি প্ল্যান্ট তো কংক্রিটের স্ট্রেংথ অনুযায়ী কিউবিক মিটারে বিক্রি করেন। আপনি যখন সিমেন্ট কমায় দিতে পারবেন সেম স্ট্রেংথে, তখন আমার সিমেন্টের যে বাঁচালেন, সিমেন্ট সাশ্রয় হলো, ওইখানে আপনার লাভ হয়ে যাবে। সো আলটিমেটলি দিস ইজ টেকনিক্যালি ভায়াবল, এবং এটা আমাদের দেশে এটা অ্যাডপ্ট করা উচিত। আলাদা একটা ওয়াশিং প্ল্যান্ট, সব এরকম যেখানে স্টোন ক্রাশিং হয় সেখানে এটা সবার ইনভেস্ট করা উচিত। 15 থেকে 20% এটা স্ট্রেংথ বাড়ে। তো আমরা আরো অন্যান্য যে সমস্ত টেস্টের কথা আছে, এগুলো এখানে একটু বলা আছে। অ্যাগ্রিগেটের বিভিন্ন টেস্ট, এটা আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা এগুলো দেখবেন। তো অ্যাগ্রিগেট নিয়ে আমার কথাবার্তা এখানেই শেষ। সামারি তিনটা, একটা হচ্ছে অ্যাগ্রিগেট ওয়েল গ্রেডেড হতে হবে, ওয়াশ করতে হবে, আর ব্রিক চিপস অ্যাভয়েড করতে হবে। এই হচ্ছে আমার রিকমেন্ডেশন। আমি এখন সিমেন্টে চলে আসি।